বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সাইদ খান, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন শওকত আলী, সংগঠক, দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারে জাতিসংঘের করিডোর দেয়া নিয়ে যে গুজব উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয়নি, কারো সঙ্গে কথা হবে না। তিনি বলেন, করিডোরের বিষয়টা বুঝতে হবে, এটা হচ্ছে একটা ইমার্জেন্সি সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা, আমরা এখানে কাউকে সরাচ্ছি না। যেহেতু আরাকানের সাহায্য সহযোগিতা অন্যান্য সাপ্লাই রুট দিয়ে সম্ভব হচ্ছে না, জাতিসংঘ আমাদের এইটুকু বলল যে কাছেই যেহেতু বর্ডার, তাদের সাহায্য করতে, যাতে ত্রাণগুলো ওপারে নিয়ে যেতে পারে। জাতিসংঘ রাখাইনে তার নিজস্ব সহযোগী সংস্থার মাধ্যমে ত্রাণ পাঠাবে। আপনারা জাতিসংঘকে জিজ্ঞেস করেন, প্রমাণ পাবেন। আমরা করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলিনি এবং বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নেই। সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে যে করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সঙ্গে কোনো মতপার্থক্য তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে কোনো মতপার্থক্য নেই, সেনা প্রধানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, এ নিয়ে আমরা এক সমতল অবস্থান করছি, এ নিয়ে কোনো ফাঁকফোকর নেই। এবং পরে যে তথ্যটি তা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন কমিশন আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, এটি এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কর্মসূচি করে এনসিপি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ইসি এখন আর কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এক্সিস্ট করে না, এটি বিএনপির একটি দলীয় কার্যালয় হিসেবে উপস্থিত হয়েছে, এটা বিএনপির একটা মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না, আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না, আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসেবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। ইসি সহ সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিএনপি দখল করেছে বলে অভিযোগ করেন তিনি। আরও বলেন যে বিএনপি পন্থী উপদেষ্টারা এসি রুমে বসে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিপক্ষে ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেন তিনি। এরপর যে তথ্যটি তা হচ্ছে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছেন যে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এনসিপির আন্দোলন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না, স্থানীয় সরকার নির্বাচন আগে করার জাতীয় নাগরিক পার্টির যে দাবি, এই বিষয়ে তিনি বলেন, সিকোয়েন্সিং অফ ইলেকশন, কোনটা আগে হবে কোনটা পরে হবে, এটা ইসির হাতে নেই। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত নিবে কোন নির্বাচন আগে হবে পরে হবে, ইসির দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান করা। এবং সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির যে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে 3 জন ব্যক্তিকে আটক করে থানা পুলিশ। উল্লেখ্য, এই 3 জনের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল আলম রাব্বিকে নৈতিকতা স্থলনের কারণে অব্যাহতি প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি। তা সত্ত্বেও আব্দুল হান্নান মাসুদ সংশ্লিষ্ট থানায় উপস্থিত আটক 3 জনের মুসলেকা প্রদান করে থানা থেকে ছাড়িয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আব্দুল হান্নান মাসুদকে ব্যাখ্যা এবং তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ 3 দিনের মধ্যে এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থাপন করার জন্য নির্দেশনা দেয়া হলো। এই ছিল নোটিশে লেখা। আমি আলোচনায় চলে যাই। শওকত আলী, আপনার কাছে আসি শুরুতে। আপনাদের যে মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন, ইসি এখন আর কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না, এটা এক্সিস্ট করে না, এটি বিএনপির কার্যালয় হিসেবে আসলে ব্যবহৃত হচ্ছে অথবা উপস্থিত হয়েছে এবং তারা বিএনপির একটি মুখপাত্র হিসেবে আবির্ভাব হয়েছে। এমন কেন মনে হচ্ছে আপনাদের, শওকত আলী? ধন্যবাদ সবার আগে আপনাদের এবং আমার সহ আলোচক যারা আছেন, যিনি আছেন, আসসালামু আলাইকুম, যারা শুনছেন সবাইকে। আচ্ছা, প্রথমত নাসির উদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, এটা আমরা কেন মনে করছি যে ইসি নিরপেক্ষ নয়, আমি যদি মোটা দাগে কথাটাকে এইভাবে ফ্রেমিং করি যে ইসি এখন নিরপেক্ষ আচরণ করছে না, এবং সেটা আমরা শুধুমাত্র এই ঘটনাতে না, আমরা অনেকগুলো ঘটনাতেই বলেছি। আপনারা দেখেছেন যে প্রথমত ইসি গঠিত হয়েছিল কিভাবে, আপনারা জানেন 2022 সালের যেই নির্বাচন কমিশন গঠন যে আইন, সেই আইনে ইসিটা গঠিত হয়। এখন নির্বাচন কমিশন তো সংস্কার করার কথা ছিল,
এই আইন তো এই ফ্যাসিস্ট আমলের একটা আইন, সেই আইন অনুযায়ী এই আবার নতুন করে কমিশনার নিয়োগ দেওয়া হয়। মানে আমরা তো সেটা চাইনি, আমরা ভাবছিলাম, বলেছিলাম 5ই আগস্টের পরে এই ফ্যাসিস্ট নিয়মগুলোকে বদলাতে হবে, প্রথম কথা। শওকত আলী, যেই সরকার দায়িত্ব গ্রহণ করেছে তারা একই নিয়মের অধীনে, সেই একই সংবিধানের অধীনে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। জি বলুন। যে না, আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিলাম, সংস্কার কমিশন তো গঠিত হয়েছিল, আপনারা সেই সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবগুলো আসার আগেই তড়িঘড়ি করে নতুন ইসি নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, এরপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই ইসি বর্তমান যে নির্বাচন কমিশন, সেটা এই সংস্কার প্রস্তাব যতগুলো দেওয়া হয়েছে তারা ম্যাক্সিমাম সংস্কার প্রস্তাব, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি। এখানে একটা প্রস্তাব ছিল যে নির্বাচন যদি কারচুপি হয় বা অবৈধ হয়, তো নির্বাচন কমিশনারদেরও আওতায়, মানে জিজ্ঞাসাবাদের আওতায় বা প্রশ্ন করার সুযোগ থাকতে হবে, কিন্তু তারা এটাতে দ্বিমত করছে। এবং আমরা এই এতদিন ধরে যে নির্বাচনে কারচুপি বা নির্বাচনের মধ্যে মানে টাকা পয়সার যে খেলা দেখানো, আমাদের পাওয়ার প্র্যাকটিস করা, যে এই বিষয়গুলো আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে, সেগুলো পাল্টানোর জন্য যে সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছে, তারা প্রায় ম্যাক্সিমাম প্রস্তাবগুলিতেই তারা দ্বিমত করছে, তারা এগুলো চাচ্ছে না। তা এখন আমরা এই এমত অবস্থা দেখতে পাচ্ছি যে একটা সুষ্ঠু একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার, যে নির্বাচনী পরিবেশ তৈরি করার যেই রাজনৈতিক পরিবেশ আমরা চাচ্ছি, এই প্রত্যেকটা জায়গায় ইসি দ্বিমত করতেছে। সুতরাং আমাদের কাছে মনে হচ্ছে যে এই দ্বিমত গুলো তারা যে করছে, তারা এমনি এমনি করছে না, তারা একটা বিশেষ দলকে সুবিধা পাইয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা আছে। এবং আমরা সেটা দেখেছি ইশাক হোসেন, ওনার যেই আপনারা দেখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ঘটনাগুলো ঘটছে, সেখানেও যে রায়টা হয়েছিল, আমি রায় অনেকগুলো অসঙ্গতি দেখাতে পারবো আপনাদেরকে, যদি আমি সময় থাকে আমি কথা বলতে পারবো। বলুন বলুন, সমস্যা নেই, বলুন। আচ্ছা, যে আপনি দেখেন যে 2020 সালে যখন ইলেকশনটা হয়, তো সেই ইলেকশনের পরপরই যথাসময় ইশাক ভাই উনি আবেদন করেছিলেন, মামলা করেছিলেন, কিন্তু 4 বছর, প্রায় 3.5 বছর পরে, 5ই আগস্টের পরে তিনি সেই মামলায় তার আর্জি সংশোধন করেন। ট্রাইব্যুনালে কিন্তু 30 দিন পরে আর্জি সংশোধন করার নিয়ম নেই, এক। নাম্বার 2, যিনি আর্জি সংশোধনের আবেদনটা করেছিলেন, তিনি ইশাক হোসেন কর্তৃক পাওয়ার অফ অ্যাটর্নি, অর্থাৎ যে 1500 টাকার স্টাম্পে যে নোটারি করতে হয়, সেই বিধি না মেনেই তিনি তার হয়ে সেখানে আবার ইলেকশন দুইটা দরখাস্ত করেছিলেন। একটাতে ছিল আর্জি সংশোধন, আরেকটাতে ছিল যে ইলেকশন কমিশনকে এখানে বিবাদিতে যুক্ত করা। এবং এরপরে তড়িঘড়ি করে যখন রায়টা হয়ে গেল, সেই রায়ের মধ্যে অসংখ্য অসঙ্গতি থাকা সত্ত্বেও তড়িঘড়ি করে দেখলাম আমরা নির্বাচন কমিশন সেই গ্যাজেট প্রকাশ করে দিল, এই রায়কে কোনো চ্যালেঞ্জ করলো না বা আদালতে, উচ্চ আদালতে যাওয়ার জন্য কোনো চেষ্টাই করলো না, বরং তারা দ্রুত তারা নির্দেশনা পাঠিয়ে দিল। এই সমস্ত কিছু দেখে আমাদের কাছে মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হয়েছিল। জি, মন্ত্রণালয়ে তারা চিঠি পাঠিয়েছিল ব্যবস্থা গ্রহণের জন্য। মন্ত্রণালয় থেকে ফিরতে তাদেরকে আমরা দেখলাম যে একটা চিঠি পাঠানো হয়েছিল, যে চিঠিতে বলা হয়েছিল তারা কেন অ্যাকশন বা কোনো তারা চ্যালেঞ্জ কেন করলেন না রায়কে বা আদালতে। এখন একটা আদালতের রায় বা একটা আমাদের বিচার বিভাগকে এখানে প্রভাবিত করে একটা রায় এখানে নিয়ে নেওয়া হয়েছে, এবং সেইখানে তারা হচ্ছে একটা নির্দিষ্ট পক্ষের পক্ষপাতিত্ব করে তারা এক ধরনের তাড়াহুড়া আমরা এক ধরনের দেখতে পাচ্ছি। এবং এই পুরো ঘটনাতে আমাদের কাছে মনে হচ্ছে যে ইসি নিরপেক্ষ আচরণ করছে না, এবং যেই ইসির যেই সংস্কার প্রস্তাবগুলো এসেছে, সেই সংস্কার প্রস্তাবগুলোর মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে এই নির্বাচন কমিশন বর্তমানে যেটা আছে সেটাকে ভেঙে দিয়ে নতুন সংস্কার কমিশন প্রস্তাব অনুযায়ী নতুন ইসি গঠন করতে হবে, এবং সেই ইসি সেটা অর্থাৎ আপনারা যেগুলো মনে করছেন যে যৌক্তিক দাবি অথবা যেগুলো হওয়া উচিত, সেগুলো যদি ইসি মেনে নেয় তাহলে সে নিরপেক্ষ হবে, কিন্তু ইসির যদি নিজস্ব বক্তব্য থাকে, তারা যদি মতামত দেন যে এই বিষয়গুলো আমরা চাই না, তাহলে ইসি নিরপেক্ষ হবে না। বিষয়টা কি এরকম? না, বিষয়টা তো নিজস্ব মতামতের বিষয় না, বিষয়টা হচ্ছে যেটা আইনগতভাবে যেটা সিদ্ধ সেটা। এখন আমরা বাংলাদেশে আমরা একটা পট পরিবর্তনের মধ্যে দিয়ে আসছি। আমরা দীর্ঘদিন ইসি কে দেখেছি বিভিন্ন রকমের যে ইলেকশন গুলো পরিচালিত হয়েছে, স্থানীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, এই নির্বাচনগুলো নিয়ে আমাদের অসংখ্য প্রশ্ন আছে। তো সেই প্রশ্নের তো উত্তর আমরা সেখান থেকে পাই নাই। বা একই ভাবে কি চলবে, একই নিয়মে কি চলবে? তাহলে একই নিয়মে যদি চলে, তাহলে আমরা আমাদের পরিবর্তনটা আমরা কিভাবে এই প্রত্যাশা করতে পারি, বা অতীতের ঘটনার পুনরাবৃত্তি হবে না সেই নিশ্চয়তা আমরা কিভাবে পেতে পারি? না, আপনি যে বিষয়টি তুলেছেন, ইসি তো এই ব্যাপারে বলছে যে আপনি যেটা বলছেন যে নির্বাচন করে যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা যায় অথবা তাদের প্রশ্ন করা যায়। এখন সেই ক্ষেত্রে যেই প্রার্থীরা, ইসি বলছে যে যেই প্রার্থীরা হারবেন তাদের মধ্যে থেকে কেউ না কেউ বলতেই পারেন যে নির্বাচন কমিশনার যারা ছিলেন অথবা নির্বাচনের দায়িত্বে যারা ছিলেন তারা আমাদের সাথে আসলে সঠিক ব্যবহার করেননি অথবা তারা নির্বাচনে পক্ষ নিয়েছেন, যেটি এখন বলছেন। তো এটা তো যে কেউ করতে পারে, সেই জায়গাটা তাহলে কিভাবে, সেই গ্যাপটা কিভাবে পূরণ করা যেতে পারে?
এটা যে কেউ করতে পারে, কিন্তু এই যে করতে পারবোই না, এই করতে পারার তো আমার মনে হয় যে যৌক্তিক, যে আমি যে কেউ যে হারে সেই চ্যালেঞ্জটা করতে পারে, এবং সেই চ্যালেঞ্জ যদি সেটাকে যদি আইনিগতভাবে সমাধান করা যায়, তথ্য প্রমাণের ভিত্তিতে এবং এভিডেন্সের ভিত্তিতে যদি এটাকে করা যায়, মানে মীমাংসা করা যায়, সেই দিকে তারা হাঁটবেন। কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না, আমি এইটার সাথে আমরা একমত না। আমরা মনে করি চ্যালেঞ্জ করা যাবে, এবং তারা যদি তাদের সঠিক প্রমাণ করতে পারে, সেটাও আমাদের আইনগতভাবে সেটার পক্ষে সমাধান হবে। জি, শওকত আলী, আপনাকে ধন্যবাদ। সাইদ খান, আপনি কি বলবেন এই ব্যাপারে? জি, ধন্যবাদ শওকত আলী, আমার সহ আলোচক, এবং সঞ্চালক আশফাক, আপনাদের দুজনকেই এবং যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমি শওকত আলী ভাইয়ের শেষ জায়গা থেকে শুরু করতে চাই, যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উনি সবকিছু সমাধান চান, এই কথাটিকে আমি সমর্থন করি। বাট শওকত আলী সাহেবরা কি আইনের পথে হেঁটেছেন? তারা তো এক ধরনের নির্বাচন কমিশনকে ঘেরাও করে ওনারাই একটা মতামত দিয়েছেন যে নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে, এবং সেই দাবি নিয়ে ওনারা নির্বাচন কমিশন ঘেরাও করে ফেলেছেন। এই অর্ডারটি দিয়েছিল হাইকোর্ট, আদালত, উচ্চ আদালত যে অর্ডারটি দিয়েছিল, সেই অর্ডারকে ওনারা চ্যালেঞ্জ করবার জন্য উচ্চ আদালতে যাওয়ার সুযোগ ছিল, সেটি ওনারা যাননি। এখানে আমার মনে হয় ওনারা একটি জায়গাকে ওভারলুক করেছেন, বা ওনারা হয়তো খেয়াল করেননি, খেয়াল নাই করতে পারেন। আরেকটি জিনিস যেটা সেটি আপনিও তুলেছেন, যে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কিন্তু মতামত নেবার জন্য তাদের কাছে 5 দিন অপেক্ষা করেছেন চিঠি পাঠিয়ে। 5 দিন পরেও যখন আইন মন্ত্রণালয় কোনো অপিনিয়ন দেয়নি, তখন নির্বাচন কমিশন তো আদালতের রায় মানতে বাধ্য। সেই বাধ্যবাধকতার জায়গা থেকে নির্বাচন কমিশন গেজেটটি প্রকাশ করেছে। সেটি কার পক্ষে যায় কার বিপক্ষে যায় সেটি আমি বলবো না, সেটি ইশরাক হোসেনের পক্ষে গেছে কি না গেছে সেটি বিষয় না। নির্বাচন কমিশন আদালতের রায়কে সম্মান দেখিয়ে তারা একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপন জারি করবার পরে আমরা দেখেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যিনি উপদেষ্টা দুঃখিত উপদেষ্টা আছেন, উপদেষ্টা মহোদয় এই বিষয়টি নিয়ে একটি ওপিনিয়ন দিয়েছেন যে এটি তিনি মানেন না এক প্রকার, এবং একটি চিঠিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায় ছড়িয়ে পড়েছে। তো সেই জায়গাটি নিয়ে কনফ্লিক্ট শুরু হয়েছে, এই জায়গাটিকে যে ওনারা একজন প্রশাসক নিয়োগ দেবার জন্য চেষ্টা করেছেন, সেই ওনাদের সেই চেষ্টা সফল না হওয়াটাকেই আমি মনে করি যে আজকে নির্বাচন কমিশন ঘেরাও বলেন আর যে কর্মসূচি বলেন সেটি। আর রাজনৈতিক দল হিসেবে এনসিপি কিন্তু যে কোনো কর্মসূচি পালন করতেই পারে, এবং সেই কর্মসূচি তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু গণতান্ত্রিক অধিকারে তো একটা সীমাবদ্ধতা আছে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় আওয়ামী লীগ বা তার দোসরেরা আইনের কোনো তোয়াক্কা না করে তাদের মতামতকে প্রতিষ্ঠিত করবার জন্য শাহবাগের মতো জায়গায় কিন্তু মব মঞ্চ মাসের পর মাস ওখানে স্থাপন করে তাদের দাবিকে আদালতকে মানতে বাধ্য করেছেন, এবং আমরা দেখেছি যে এক প্রকার ইনজাস্টিসের আমি মাধ্যমে একটু প্রশ্ন রাখি, আপনি যে কথাটি বলছেন নগর ভবনে তালা দিয়ে বিক্ষোভ জানানো, এই বিষয়টিকে আপনি সমর্থন করেন? জি, আমি নগর ভবনের তালার জায়গাটি অবশ্যই বলবো, সেটিও আমি সমর্থন করি না। দাবি আদায়ের নানান মাধ্যম আছে, তবে আন্দোলনে আপনি নিশ্চয়ই জানেন যে রাজনীতির আসলে ব্যাকরণ মেনে সব সময় হয় না, রাজনীতিতে ব্যাকরণ মানা হয় না অধিকাংশ ক্ষেত্রেই। আমি একটা জিনিস দাবি আদায় করব, সেই দাবিটা কোন পদ্ধতিতে আদায় করব সেটি এক হিসাব, কিন্তু যখন সেটি গণতান্ত্রিক দাবি হবে সেটি গণতান্ত্রিক রীতি এবং শিষ্টাচার রাষ্ট্রের প্রচলিত আইন মেনে হওয়া উচিত। নগর ভবনে তালা দিয়েছেন নিশ্চয়ই নগরবাসী বা নগর ভবনের কর্মচারীরা দিয়েছেন, সেখানে তো কোনো রাজনৈতিক দলের ব্যানারে তালা দিয়েছেন বলে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে খবর পাইনি। বাট আমার সহ আলোচক শওকত আলী ভাই যেটি বললেন, নির্বাচন কমিশন নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির একজন শীর্ষ নেতৃত্ব, তিনি মন্তব্য করেছেন নির্বাচন কমিশন রাজনৈতিক দলের মতো বিএনপির মুখপাত্র হিসেবে আচরণ করছে। কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই শওকত আলী ভাই, এই নির্বাচন কমিশন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বসিয়েছে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আপনারা ওন করেন, এবং আপনারা যেটি বলেন যে রক্তের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, তো সেই রক্তের ম্যান্ডেটের সাথে নিশ্চয়ই আপনারাও ঐক্যমত। তো নির্বাচন কমিশনকে আপনারা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চেয়েছিলেন, নতজানু নীতির থেকে বের করে আনবার জন্য এত রক্ত। তো নির্বাচন কমিশন যদি একটি স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারে, তাকে যদি মবের মুখে পড়তে হয়, তাহলে সেটি কি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা হলো? নিশ্চয়ই আমার কাছে মনে হয় না এটি কোনো সাংবিধানিক
স্বাধীন প্রতিষ্ঠানের স্বাধীনতা। এবং আরেকটি জিনিস যেটি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ওই সমাবেশে তিনজন উপদেষ্টা বিএনপির মুখপাত্র হিসেবে বা বিএনপির সাইদ খান, আমি ঠিক এই বিষয়টাতে আসবো। সাইদ খান, আমি এই বিষয়টাতে আসবো। আমি একটু শওকত আলীর কাছে যাই, আমি আপনার কাছে আসছি এই বিষয়টি নিয়ে। আমি একটু শওকত আলীর বক্তব্যটাকে নিতে চাই। শওকত আলী, সাইদ খান যেটি বলছেন যে বিএনপি পন্থী উপদেষ্টারা এসি রুমে বসে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ দেবে ষড়যন্ত্র করছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এবং এক্স্যাক্টলি আইন অর্থ পরিকল্পনা উপদেষ্টাকে পদত্যাগ করাতে, আমি একটু বলি, উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আপনাদের যে মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। বাধ্য হব, কিভাবে আসলে বাধ্য হবেন এই বিষয়টা একটু বলবেন শওকত আলী, তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করাতে? এটা একটা রাজনৈতিক বক্তব্য আমি বলবো এটাকে। এখানে যখন আমি একটু সাইদ ভাইয়ের আলোচনায় আমি একটু অ্যাড করতে চাই বিষয়টা। সাইদ ভাই উনি বললেন যে রাজনৈতিক ব্যাকরণ মেনে হয় না, তো কিন্তু আবার উনি প্রশ্ন করলেন যে আমরা কেন ইসি ঘেরাও দিতে গেলাম। ভাই এখানে আসলে আপনার প্রশ্নের মধ্যে আমি মনে করি উত্তরটা আছে আসলে। যে এখানে আমরাও ইসি ঘেরাও করে বা আজকের মধ্যে দাবি মানতে হবে সেটা ছিল না, আমাদের একটা অবস্থান কর্মসূচি ছিল, আমরা ইসির সামনে অবস্থান করেছি এবং শওকত আলী, ইসির সামনে আজকে নাগরিক পার্টির অবস্থানে কতজন লোক ছিল আপনাদের সাথে? আমি ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ছিল এটা, আমি সেখানে উপস্থিত ছিলাম না, তবে আমি যতটুকু জানতে পেরেছি সেখানে 450 থেকে 500 মতো লোক হবে আনুমানিক। আমি এই ব্যাপারটা আসলে আমি উপস্থিত ছিলাম না, আমিও ধারণা নেওয়ার জন্য জিজ্ঞেস করলাম। জি বলুন শওকত আলী। জি জি, আমি ভিডিও এবং ছবি বা আমার যে যতটুকু আইডিয়া আছে সেখান থেকে আমি বলেছি বিষয়টা। আচ্ছা যাই হোক, তো এখন যে বিষয়টা এসেছে যে এখানে এখন আপনারা দেখেছেন যে এইটা একটা ছিল কাউন্টার ন্যারেটিভ আমি বলবো। আপনারা দেখেছেন যে এখানে এক ধরনের ন্যারেটিভ প্রচলিত আছে যে ছাত্র উপদেষ্টারা এনসিপির হয়ে কাজ করছে, বা আপনি দেখবেন যে ঢাকা দক্ষিণের যে মেয়র প্রশাসক তাকে এনসিপির প্রতিনিধি হিসেবে এক ধরনের তুলে ধরার এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে আদৌ সত্য না। বা ছাত্র উপদেষ্টারা যারা আছেন তারা ছাত্র প্রতিনিধি হিসেবে অভ্যুত্থানের পর এই সরকারের অংশ হয়েছিলেন, তার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই। যদিও এই একসাথে আন্দোলন করেছেন, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করেছেন। তাহলে আইন অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টার বিএনপির সাথে কি সম্পর্ক? একটু শেষ করতে আমাকে। হ্যাঁ, তো এখন এইখানে যখন এইভাবে আমাদের তুলে ধরা হচ্ছিল যে এরা হচ্ছে এনসিপির প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, আমার ধারণা সেটা কাউন্টার ন্যারেটিভ হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি পাল্টা বক্তব্য দিয়েছেন, যাদের পক্ষ হয়ে কাজ করছে বা যাদের পক্ষ থেকে মনোনীত হয়েছিল তাদেরকে তারা অ্যাকিউজ করার চেষ্টা করেছেন। আমি এই বক্তব্যটা আমি এভাবেই দেখতে চাচ্ছি বিষয়টাকে একটা রাজনৈতিক কি বলা যায় যে এটাকে একটা কাউন্টার ন্যারেটিভ হিসেবে এটাকে নিতে যাচ্ছি বিষয়টাকে। জি, শওকত আলী, এই জায়গায় আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনারা ন্যারেটিভ বা কাউন্টার ন্যারেটিভের প্রসঙ্গ যখন আনলেন, তো এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো মনে করেন বিএনপিরও সরকার, আপনাদেরও সরকার, জামাতেরও সরকার, সকল ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির সরকার, ইনফ্যাক্ট আমারও সরকার। আমি জানি না আপনাকে জেলে যেতে হয়েছিল কিনা এই জুলাই গণ অভ্যুত্থানে। আমি জেলে ছিলাম, আমি 6 আগস্ট বের হয়েছি, 24 জুলাই আমাকে গুম করা হয়েছিল, আমি 6 আগস্ট জেল থেকে বেরিয়েছি। সো দ্যাট এই সরকার আমারও, আই ওন দিস গভর্নমেন্ট। তো সেই জায়গা থেকে আপনারা বলছেন যে একটা কাউন্টার ন্যারেটিভ। আমার আপনার কাছে একটি প্রশ্ন আজকে অনুষ্ঠানে, আপনাদের এনসিপির আসলে ন্যারেটিভটি কি? আমি গত 20 বছর ধরে সাংবাদিকতা করি বাংলাদেশে, ঢাকায়। তো সেই জায়গায় আমি কিন্তু আসলে আপনাদের কোনো ন্যারেটিভ খুঁজে পাইনি একজন সংবাদকর্মী হিসেবে। আপনাদের ফিলোসফি কি? পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা পার্টির একটা ফিলোসফি থাকবে। যেমন বিএনপির ফিলোসফি বাংলাদেশী জাতীয়তাবাদ, আবার জামাত ইসলামীর ফিলোসফি হচ্ছে সৎলোকের শাসন এবং আল্লাহর আইন, সৎলোকের শাসন চাই, এটি হচ্ছে তাদের ফিলোসফি। এই ফিলোসফি এস্টাবলিশ করার জন্য তারা রাজনীতি করে। আওয়ামী লীগের ফিলোসফি ছিল হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। হ্যাঁ, তো আপনাদের ফিলোসফি কোনটি বা আপনাদের ন্যারেটিভ কোনটি সেটি আমার কাছে পরিষ্কার না। এবং আমি সাংবাদিকতার পাশাপাশি আমি একটি বড় সাংবাদিক সংগঠনের বেশ বড় একটা দায়িত্ব পালনও করছি। তো আমি আপনাদের কোনো ন্যারেটিভ পাইনি। সো দ্যাট যার কোনো ন্যারেটিভই এখনো পর্যন্ত এস্টাবলিশ হয়নি, তো তার আবার কাউন্টার ন্যারেটিভ কি? আপনারা আপনাদের ন্যারেটিভটি পরিষ্কার করতে পারেননি আজও। সাইদ খান এবং শওকত আলী, সাইদ ভাই আমাকে একটু বিরতি নিতে হবে। আপনি যে প্রশ্নগুলো করেছেন, আপনার আরো প্রশ্ন থাকলে আমি বিরতির পর আপনার কাছে প্রশ্নগুলো নিব এবং শওকত আলীর কাছে যাব। আমি শওকত আলী, আমাকে একটু বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছে। বিরতির পর একটু সাইদ খান আপনার কাছে আসি। আপনি কিছু প্রশ্ন রাখছিলেন শওকত আলীর কাছে, জি বলুন। জি, ধন্যবাদ। সেটি হচ্ছে যে আপনাদের ন্যারেটিভটি আমি পাইনি, এবং আপনার জুলাই গণঅভ্যুত্থান যখন চলছিল তখন আমি একটি বিদেশি গণমাধ্যমের বাংলাদেশ করেসপন্ডেন্টের দায়িত্ব পালন করেছিলাম। তখন আপনাদের এই যে সার্জিস হাসনাত, এদেরকে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে পেয়েছি, একজন প্রতিবাদী যুবক তরুণ হিসেবে পেয়েছি তাদের। আপনি শওকত আলী ভাই খোঁজ নিলে জানতে পারবেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যেদিন পুলিশ তাদেরকে ঘিরে রাখে সংবাদ সম্মেলন, সর্বশেষ সংবাদ সম্মেলনটি করতে দেওয়া হচ্ছিল না, তখন আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, এবং তার পরের দিন আমাকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়। আমি মতিঝিলের যে ডিসি তাকে বাধা দিয়েছিলাম, সো দ্যাট এই আন্দোলনের পার্ট আমি 23 তারিখ থেকে কিন্তু গুম ছিলাম। সুতরাং আমারও কিন্তু এক ধরনের প্রত্যাশা ছিল এনসিপি কে ঘিরে না, বৈষম্য বিরোধী ছাত্রদের ঘিরে এক ধরনের প্রত্যাশা বা এক ধরনের আস্থা ছিল যে এই যে জেনারেশন আই হেট পলিটিক্স বলে, সেই জেনারেশন অন্তত সেই জেনারেশনের মধ্যে এক ধরনের দেশপ্রেম জন্ম নিয়েছে, তারা আসলে এই বাংলাদেশকে ভালোবাসে, ওন করে, না হয় এভাবে রক্ত দিতে পারে না। তো আমাদের প্রত্যাশা ছিল যে 71-এ যখন মুক্তিযোদ্ধারা, ছাত্ররা যখন মুক্তিযুদ্ধ করলো, অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়লো, এরপরে দেশ স্বাধীনের পরে তারা পড়ার টেবিলে ফিরে গেল। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরেও ছাত্ররা কিন্তু পড়ার টেবিলে ফিরে গেল। শুধুমাত্র আমরা দেখলাম 2024-এ যখন ফ্যাসিস্ট পালিয়ে গেল, এই ছাত্ররা পড়ার টেবিলে ফিরল না, তারা রাষ্ট্র পরিচালনার পার্ট হলো। তারুণ্য যখন পার্ট হলো, সম্ভাবনা এবং প্রত্যাশা আরো বেড়ে গেল যে এই তরুণরাই আসলে দেশকে বদলে দিবে, আসলে ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন একটি বাংলাদেশ তৈরি করবে, যে বাংলাদেশ হবে সবার। কিন্তু আমি নির্মোহভাবে বলছি, শওকত আলী ভাই, আই এম সরি, আপনার মনে যদি আঘাত দিয়ে থাকে, নির্মোহভাবে বলছি, আমরা দেখেছি 8 আগস্টের পরবর্তী 8 আগস্ট যখন বঙ্গভবনে ওথ নেওয়া হয়, এই নতুন সরকার যখন ওথ নেয়, আই ওয়াজ দেয়ার। 9 তারিখ থেকে কাকে কোন জায়গায় বসানো হবে, কাকে কোথায় রাখা হবে, এগুলো সব এই যে এখন এনসিপি ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নির্ধারণ করত। ইনফ্যাক্ট আপনি অস্বীকার করতেই পারেন, কিন্তু কোন থানায় কোন ওসি থাকবে, কোন জেলায় কোন এসপি থাকবে, কোন জেলায় কোন ডিসি বসবে, কোন জায়গায় কে যাবে, কোন জায়গায় কে যাবে না, এটিকে আপনারা নির্ধারণ করেননি। আমরা তখন বাধা দেইনি এই কারণে, বা আমরা কথা বলিনি এ কারণে যে আমরা চেয়েছিলাম এই তারুণ্যের হাত ধরে দেশ বদলে যাবে। আজকে এসে আপনি যখন 3 জন উপদেষ্টা, যাদেরকে আপনারা বসিয়েছেন ছাত্রদের প্রতিনিধি হিসেবে, ছাত্র জনতার মনোনীত উপদেষ্টা হিসেবে যাদেরকে বসিয়েছেন, আপনাদের সুবিধা মতো হয়নি বলে আজকে তাদেরকে এক ধরনের সোশ্যাল বুলিং এর মুখে, বা তাদেরকে আমি বলবো মবের মুখে ঠেলে দিচ্ছেন। এটি কেন? এটি আমাদের এক নাগরিক জিজ্ঞাসা। হ্যাঁ, আজকে আপনি বলছেন যে নির্বাচন কমিশন যখন ঘেরাও করেছেন, আপনারা অবস্থান কর্মসূচি পালন করেছেন, যেখানে শাহবাগে আমরা দেখেছি, যেখানে মিরপুরে দেখেছি, গাবতলীতে দেখেছি, মোহাম্মদপুরে দেখেছি, লাখো মানুষ আপনাদের আহ্বানে সাড়া দিয়েছে। আজকে কেন সেটি আপনার বক্তব্য অনুযায়ী 450-তে নেমে গেল? কেন? আমি জানি, আমি একজন সাংবাদিক, আমি জানি সেখানে 1 থেকে 150 জন ছিল ইউটিউবার, এটি বাদ দিলে থাকে 2 থেকে 250 জন। আপনাদের জনপ্রিয়তা এত তলানিতে কেন গেল? আজকে হান্নান মাসুদের কথা যদি তুলে ধরেন, হান্নান মাসুদ গত পরশুদিন যে কাণ্ডটি ঘটিয়েছেন, একজন রাজনীতিকের কাজ কি থানায় গিয়ে মধ্যরাতে যে কোনো অপরাধে একজনকে আটক করা হলে ছাড়িয়ে নিয়ে আসা? এটি কি কোনো রাজনীতিকের কাজ? এটি নিশ্চয়ই কোনো রাজনীতিকের কাজ না। জি, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি অনেকগুলো প্রশ্ন আমি একটু শেষ করি, আমি আর 10 সেকেন্ড নেব। এবং আপনি আরেকটি কথা বললেন যে আদালতের যে রায় ছিল সেই রায়টি অসঙ্গতিপূর্ণ। আমি আসলে সাংবাদিকতা করি, তো আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, সেটি আদালতের কাছেই রাখতে চাই, যেহেতু আগামীকালকে অর্ডারের জন্য সেটি অপেক্ষমান রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো, শওকত আলী ভাই, আপনাদের ঘিরে আমাদের যে জাতীয় প্রত্যাশা, সেটি আপনারা কিন্তু পালন করতে পারেননি। ইনফ্যাক্ট আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে যে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিল, আপনারাও কিন্তু সেই আস্থাও রাখতে পারেননি। আপনারা দ্বিধাবিভক্ত হয়ে গেছেন। আপনারা যদি একটি ফোর্স থাকতেন, আপনারা যদি একটি শক্তি থাকতেন, বা একটি প্রেসার গ্রুপ হিসেবে থাকতেন, আপনারা জাতির হিরো হতেন। সেই সুযোগটি আপনারা হাতছাড়া করেছেন। এখন আপনারা নির্বাচন কমিশন, এবার উপদেষ্টা,
বিচারপতি, এদের নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেন। যখন এই প্রশ্নগুলো আপনাদের মুখ থেকে আসে তখন আমাদের মধ্যে এক ধরনের প্রশ্ন জন্ম নেয়, তাহলে কি আপনাদের স্বার্থে আঘাত লেগেছে? যদিও আমরা দেখেছি আপনাদের বেশ কয়েকজন উপদেষ্টার, আপনাদের মনোনীত উপদেষ্টাদের, পিএস এপিএস দের গত 15 বছরে শেখ হাসিনার পিয়ন চাপরাশিরা 400 কোটি টাকার মালিক হয়েছে। আপনাদের তো 9 মাসের মধ্যে 1000 কোটি টাকার দুর্নীতি বেরিয়ে আসছে। এটি আমাদেরকে লজ্জিত করে, আমাদেরকে কষ্ট দেয়, পীড়া দেয়, সাইদ আমরা খান, কষ্ট পাই। আমি আবার আসবো আপনার কাছে সাইদ খান, আমি নিশ্চয়ই আপনার কাছে আসবো সময় পেলে। শওকত আলী, একটু ছোট ছোট করে যদি বিষয়গুলো বলেন, আমাদের তো সময়ের একটা সীমাবদ্ধতা রয়েছে, আপনি একটু বলুন। আমারও দু একটি প্রশ্ন আছে, বাট আপনি আগে একটু বলেন। জি, ছোট ছোট করে বলার তো একটা সুযোগ নেই। প্রথমত সাইদ ভাইয়ের যে সংগ্রাম, ওনার যে এই অভ্যুত্থানের, উনি বললেন ওনার অভিজ্ঞতার কথা, আমার সাথে ওনার পরিচয় ছিল না, আজকে পরিচিত হলাম এবং ওনার ব্যাপারটা জানি আমি খুবই না না না, ভালো আমি লাগলো। আপনাকে বলি, আপনার নাহিদ এবং আমি একসাথেই না, ডিবিতে ছিলাম। আপনার আমি নাহিদ, আমি 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 নাহিদ সাহেব এবং আমি অপোজ করতেছি একসাথে না, ডিবি আমি আপনার হারুনের কথা ওখানে অপোজ ছিলাম। করতেছি না, আমি আপনার কথা অপোজ করতেছি না, আমি আপনার সাথে আজকে পরিচিত হলাম, সেই হিসেবে আমি আমার ভালো লাগার কথা জানালাম আপনাকে। আজকে ভালো লাগলো আমার সাথে, আপনার সাথে পরিচিত হয়ে। এই প্রথম কথা এটা এটা। দ্বিতীয় যে ব্যাপারটা, আপনি আসলে অনেকগুলো বিষয় অবতারণা করেছেন এবং আমার কাছে, আপনি আমার সিনিয়র অভিজ্ঞ মানুষ হবেন অবশ্যই, বাট আমার কাছে মনে হচ্ছে কিছু জায়গায় আমার মনে হয় কিছু মিসকনসেপশন বা মিস ইনফরমেশন আছে। আমি একটু অল্প করে যদি একটু বলি। প্রথমত প্রথম যে প্রশ্ন করেছিলেন যে এনসিপি কোনো ন্যারেটিভ আছে কিনা, আপনি দেখেন 3 আগস্ট যে এক দফা ঘোষণা করা হয়েছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা কিন্তু সেটাকে মোটর ধরে কিন্তু আগাচ্ছি এবং আমরা অনেকবার অনেক কিছুতে বলেছি, আমাদের ঘোষণাপত্র এটা বলা আছে আমরা হবো একটা মধ্যপন্থী দল। আমরা ডান বাম যে আদর্শিক যে ক্যাচাল বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি দীর্ঘদিন, আমরা সেদিকে জড়াতে চাই না। আমরা একটা সমস্যা সমাধান নির্ভর একটা মধ্যপন্থী দল হিসেবে দাঁড়াতে চাই প্রথমত, এবং দ্বিতীয়ত আমরা বাংলাদেশের অভ্যুত্থান যে হয়েছিল একটা দীর্ঘকাল ধরে যে ফ্যাসিবাদী একটা কাঠামো দাঁড়িয়ে গিয়েছিল, যার একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল আমাদের সংবিধান। আমরা এই সংবিধানের যে পরিবর্তন এবং সেকেন্ড রিপাবলিক, আমরা কিন্তু এই কথাটা বলেছি আমাদের আত্মপ্রকাশের দিনই। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু তার ওই ঘোষণাপত্রের যে তার বক্তব্য, সে বক্তব্য কিন্তু এই কথাটা বলেছিল। যার ফলে আমাদের এই সেকেন্ড রিপাবলিক, সংবিধান সংশোধন বা সংস্কার, আমাদের কিন্তু ন্যারেটিভ বা আমাদের বক্তব্য কিন্তু স্পষ্ট। কিন্তু আপনার কাছে কেন স্পষ্ট হয়নি আমি আসলে জানি না, আমি সরি এটার জন্য। হয়তো আমরা আমাদের নানা রকমের বক্তব্য হয়তো এটা আসলে তুলে ধরতে পারিনি। আর আরো কিছু বিষয় থাকে, যে বিষয়টা হচ্ছে মানে একটা দলে তো আপনি এটা তো জানেন, আপনি যে একজন বড় রাজনৈতিক দলের এক একজন এক এক জায়গায় কি কথা বলে, এটা আমাদের মধ্যে আছে, যার ফলে হয়তো কিছু কনফিউশন তৈরি হতে পারে। আমরা এই ব্যাপারটা নিয়ে কাজ করছি যাতে একটা ইউনিফর্মিটি তৈরি হয় আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে, যেটা আসলে এখনো হয়ে উঠছে না, আমি এটা স্বীকার করি। প্রথম কথা একটা, আমি আশা করি এটা বলতে পেরেছি। দ্বিতীয় যে বিষয়টা হলো যে অভ্যুত্থানের পরে পরে আপনাদের যে প্রত্যাশা ছাত্র জনতার প্রতি, এবং আমরা এর আগের দিন মান্না ভাইকে বলতে শুনেছিলাম যে আন্দোলনের পরে ছাত্ররা ঘরে ফিরে গেল। আমরা দেখেছি এর আগে আন্দোলনের ছাত্ররা জীবন দেয়, রাজপথে নামে, লড়াই করে, কিন্তু আন্দোলন শেষ হওয়ার পর রাজনীতিবিদরা তাদের স্টেকটা নেয় এবং তারা রাষ্ট্র পরিচালনা করে। এবং আমরা গত এই বাংলাদেশের ইতিহাসে আমরা হতাশা ছাড়া আমরা আশার আলো দেখি নাই। এবং আপনার মতো আমি কিন্তু ছাত্র না, আমি কিন্তু ওদের চেয়ে বয়সে একটু সিনিয়র, আমার একটা অতীত রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আমি কিন্তু সেই আকাঙ্ক্ষাতেই এখানে এসেছি, যুক্ত হয়েছি এবং কাজ করার চেষ্টা করছি। আমি এদের মধ্যে উদ্যম দেখতে পাচ্ছি, আমি সেই চেষ্টা দেখতে পাচ্ছি, আমি ভুল ত্রুটিও দেখতে পাচ্ছি। কিন্তু আপনি একজন সাংবাদিক হিসেবে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি যে বললেন 9 মাসের মধ্যে 1000 কোটি টাকা, আপনি এইটা এভিডেন্স সহ বা এইটার তথ্য প্রমাণ সহ, আমি যতগুলো রিপোর্ট দেখেছি, অভিযোগ আছে, শুনেছি, অমুকে বলেছেন তমুকে বলেছেন, দুদক তদন্ত করছে। না না না, এখানে শওকত আলী ভাই, আমার কথা হচ্ছে যে আমি কিন্তু প্রমাণিত হয়েছে বিষয়টি বলিনি। আমি বলছি কেন অভিযোগ উঠবে? যাদের নিয়ে এত গর্ব তাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কেন? যাদেরকে সবাই ভালোবাসে, গোটা জাতি ভালোবাসে, তাদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলবে কেন জাতি? একটু শেষ করে দেন ভাই। হ্যাঁ, বিষয়টা তো অনেক জায়গা থেকে আসতে পারে, আমি মনে করি এটা আসতে পারে। কেন বলি, আপনি দেখেন অভ্যুত্থানের শুরুতে, অভ্যুত্থানের আগে কিন্তু আমরা সবাই এক ছিলাম, আমরা কিন্তু কোনো দল দেখিনি, আমরা সবাই মিলে একটা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিলাম। কিন্তু অভ্যুত্থানের পরে প্রত্যেকের দলের মতো চলে গেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কিন্তু একটা দল হয়নি, এনসিপি শুধু হয় নাই কিন্তু ভাই, অনেকগুলো দল হয়েছে। আপনি অনেকগুলো প্ল্যাটফর্মের নাম শুনবেন, এরা সবাই কিন্তু আন্দোলনের যুক্ত ছিল, নতুন নতুন দল গঠিত হয়েছে। এবং আপনি যাদেরকে চিনেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হিসেবে বা ওই বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন হিসেবে যাদেরকে আপনি চিনতেন, এরা কিন্তু সবাই একটা দলে আসে নাই, এরা অনেকগুলো দলে চলে গিয়েছিল। যাই হোক, এখন 28শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এনসিপি একটা রাজনৈতিক দল, বিএনপি একটা রাজনৈতিক দল। সুতরাং আগে
যাদের ডাকে হাজার হাজার মানুষ নেমে আসতো একটা অরাজনৈতিক জায়গা থেকে, একটা আহ্বান থেকে, যেই দাবিটা সেই দাবিটার পক্ষে সবাই ছিল, এখন কিন্তু এই দাবিটা একই রকম হবে না। এখন কিন্তু রাজনৈতিক ভাবে দাঁড়াতে হবে, সংগঠন শক্তিশালী করতে হবে, এটাই কিন্তু সত্যি কথা। এবং আমি আপনার সাথে একমত এই জায়গায় যে কেন উঠবে এইখানে এই ধরনের মানুষের প্রতি দুর্নীতি কেন উঠবে। আমরা প্রত্যেকটা বিষয়ের বিচার আমরা দাবি করি, আমরাও আশাবাদ বললেন দ্রুত তদন্ত হচ্ছে, আমরাও চাই তদন্তটা দ্রুত হোক এবং যারা দোষী তাদেরকে আইন অনুযায়ী শাস্তি হোক। এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের যিনি একজন ছিলেন আপনারা জানেন, তাকে আমরা অব্যাহতি দিয়েছি এবং তার বিরুদ্ধে চলছে তদন্ত চলছে। এবং আরেকটা আপনি তুলেছেন হান্নান মাসুদের কথা, হান্নান মাসুদের বিষয়টা নিয়েও আমাদের আলাপ আলোচনা হয়েছে আমাদের দলের অভ্যন্তরে, এবং তিনি যেখানে গিয়েছেন কাউকে জানিয়ে যান নাই। এই বিষয়ে আমি একটি প্রশ্ন রাখি আপনার কাছে ছোট্ট করে, হান্নান মাসুদ প্রসঙ্গে। হান্নান মাসুদের বিষয়টিতে আলোচনা হচ্ছে, আমি একটু যোগ করি। গত 3 নভেম্বর আপত্তিকর বক্তব্য দেওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তখনকার কথা বলছি আর কি, আমি আপনাদেরই একজন সহযোদ্ধা হাসিব আল ইসলামকে শোকজ করা হয়। তিনি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে মেট্রো রেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করলে এত সহজে বিপ্লব অর্জন করা যেত না, এই ধরনের একটি মন্তব্য করেন। যদিও তিনি পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এই বিষয়ে, এবং এরপরে তাকে শোকজ করা হয় এবং ওই শোকজটিতে স্বাক্ষর করেছিলেন আব্দুল হান্নান মাসুদ। এখন আমি যে প্রশ্নটি করছি, এই যে শোকজ করা হলো আব্দুল হান্নান মাসুদকে, আমাকে একটু বলবেন এই যে সমন্বয়ক হাসিব আল ইসলামের শোকজের পরে কি হয়েছিল? ভাই এই দুইটা তো আসলে আলাদা প্রসঙ্গ। কেন বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা আলাদা সংগঠন, এই সংগঠন আর এনসিপি আলাদা একটা রাজনৈতিক দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু অনেক দলের অনেক পদ থেকে আসা মানুষ যেখানে যুক্ত আছে। সুতরাং তার যে ওই প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্বন্ধে আপনি আপনাকে প্রশ্ন করলে আসলে আমি উত্তর দিতে পারবো না। তবে আমি আমার জায়গা থেকে বলি যে আসলে এই ব্যাপারটা আমি কি হয়েছিল আমি আসলে এটা জানি না, আমি আমার জায়গা থেকে আমি বললাম। কিন্তু আমি এখন এনসিপির প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে এসেছি, আমি এনসিপির দায় দায়িত্ব নিয়ে আমি কথা বলতে পারি। এবং সেই জায়গা থেকে আমরা গতকাল যখন আমাদের এখানে আলোচনা হয়েছে এবং এই ঘটনার সাথে সাথেই তাকে শোকজ করা হয় এবং সে কেন সেখানে যাবে 3 দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। আমরা এটা যেহেতু এই জায়গায় আছে, আমরা তারা উত্তরের অপেক্ষায় আছি এবং তারপরে উত্তর কি আসে এবং সে অনুযায়ী আমাদের শৃঙ্খলা কমিটি কি ডিসিশন নেয় আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আমি একটু মানে শওকত আলী ভাই, আপনার 3টি জায়গায় আপনার বক্তব্য আপনি আপনার মতো বললেন। নয়া বন্দোবস্ত আপনারা বলেছিলেন অভ্যুত্থান পরবর্তী নয়া বন্দোবস্ত বলতে কি বোঝায়? সেকেন্ড রিপাবলিক আমাদের ফার্স্ট রিপাবলিক কি ফল করেছে? করেনি তো। এখন আপনার কাছে যেটা যৌক্তিক আমার কাছে সেটা অযৌক্তিক, আপনার কাছে যেটা এই মুহূর্তে প্রাসঙ্গিক সংস্কার আগামীকালকে সেটি কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আর সংবিধান সংস্কার করা কিন্তু এই টাইপের কোন সরকারের কাজ না, কারণ বর্তমান সরকারটি সাংবিধানিক সরকার। তো এই যে সংবিধানের মধ্য থেকে তিনি ওথ নিয়েছেন, সেই সংবিধানকে কি করে বাতিল করে নতুন সংবিধান কি করবেন? তাহলে তো তারই ওথ বাতিল হয়ে যায়। সো দ্যাট এই জায়গায় এই সংবিধান নতুন করে লিখবার সময় আসেনি। এজন্য সাধারণ মানুষের বক্তব্য বা মতামত নিতে হবে। আর সাধারণ মানুষ কিন্তু এই পদ্ধতিতে তাদের মতামত দেয় না, তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে কিন্তু মতামত দিয়ে থাকে। নির্বাচিত প্রতিনিধিরা যখন আইন পরিষদে কোনো সভা ডেকে কোনো আইন পরিবর্তন করতে চায়, সংবিধানে কোনো সংশোধনী আনতে চায়, অথবা কোনো রিপাবলিক পরিবর্তন করতে চায়, অথবা নয়া বন্দোবস্ত করতে চায়, সেটি হচ্ছে আইন পরিষদের কাজ, সেটি কোনো রাজনৈতিক দলের কাজ না, আর এই টাইপের ইন্টারিয়াম গভর্নমেন্টের কাজ না। বিকজ এই সরকার জন আবেগের সরকার, জন আকাঙ্ক্ষার সরকার, বাট এই সরকার কিন্তু জননির্বাচিত সরকার না। এই সরকারের সাথে জনগণের কিন্তু মতামত দেওয়ার কোনো সম্পর্ক নেই, এক ধরনের আবেগের সম্পর্ক আছে। আমি এই সরকারকে ওন করি, কিন্তু আমি কিন্তু এই সরকারের সবাইকে সমর্থন দিতে পারিনি, এটিও আপনার মানতে হবে। আরেকটি কথা বললেন যে অভিযোগ উঠেছে, আমরা দেখেছি 500 গাড়ি নিয়ে শোডাউন, আপনাদের দলের নেতাদের দেখিনি নির্বাচনে শোডাউন দেখিনি। এরপরে 500 না হোক 100 হোক, 100 গাড়ি কোথা থেকে আসলো? এর 2 বছর আগে তো রেলে চড়ে বাড়িতে গেছেন একই দে, সেই ফুটেজটিও আসছে। এরপরে 500 গাড়ি হঠাৎ করে জমিদারের নাতিপুতি হয়ে গেলেন, আসলো কোত্থেকে? এরপর আর এই যে হান্নান মাসুদের কথা বলছেন, এই হান্নান মাসুদ আজকে থেকে 3-4 মাস আগে বলেছিলেন না, ওনাকে একটি দামি কোটি টাকা দামের গাড়ি একটি রাজনৈতিক দলের এক নেতা উপহার দিয়েছিলেন। আমাকে তো দেয়নি। হান্নান মাসুদের চেয়ে তো আমার অবদান কম নাই আন্দোলনে, আমাকে তো ঝুলিয়ে পিটিয়েছে।
না না না, আমাকে তো কেউ একটা শার্টও গিফট করলো না। না, উপহার হান্নান দেয়। মাসুদকে দিতে গেল কেন? আমিও তো কম না, জাতিসংঘ তো আমাকে নিয়েও স্টেটমেন্ট দিয়েছিল আমার গ্রেপ্তারের পর। আমাকে তো স্টেট ডিপার্টমেন্টও খোঁজ খবর নিয়েছে মুক্তির পরে। কই আমাকে তো একটা শার্টও গিফট করলো না, হান্নান মাসুদকে দিতে গেল কেন? আমি তো ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, আমার একটা পদও আছে, তো সেই পদের বদৌলতে তো আমাকে কেউ কিছু দিল না। এরপরে বলছেন রাজনৈতিক দল হিসেবে কিছু ভুল হতেই পারে। রাজনৈতিক দল হিসেবে আপনারা এখনো পর্যন্ত মাথা উঁচু করার আগেই তো আপনাদেরকে বিতর্ক ঘিরে ফেলেছে। সাইদ খান, প্রশ্নের আপনারা উত্তরগুলো তারপরে নেই। কি করে দাঁড়াবেন? ন্যারেটিভ না না, এখন আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি একটা মধ্যমপন্থী রাজনৈতিক ইডিওলজি বিলং করেন, ওনাদের পার্টি সেটি বলেছেন। কিন্তু আপনাদের রাজনৈতিক মানে অ্যাক্টিভিটিজে বিগত সময়গুলো একজন সাংবাদিক হিসেবে আমি পর্যবেক্ষণ করে মধ্যম পন্থার কোনো কর্মসূচি আপনাদের দেখিনি। আপনারা যে পথে এগোচ্ছেন, যে পথে হাসিনা গণজাগরণ মঞ্চকে ব্যবহার করেছে, আপনাদেরকে মনে হচ্ছে সেরকম মবকে আপনারা ব্যবহার করছেন। আপনি এই যমুনার সামনে আপনারা গেলে ঠান্ডা পানি ছিটানো হয়, গার্মেন্টস শ্রমিকরা গেলে সেখানে গরম পানি ছিটানো হয়। এরপরে আপনি কি করে বলবেন যে আপনারা এই সরকারের আশীর্বাদ পুষ্ট না? আপনারা যেখানে সভা সমাবেশ, আমরা শেষ দিকে আছি, প্রজ্ঞাপন দিয়ে পানি ছিটানো হয়নি। না 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 প্লিজ, খালেদা জিয়া তো যমুনায় যায়নি। খালেদা জিয়ার মুক্তির জন্য তো যমুনা ঘেরাও করা হয়নি। ডিএনসিসি গেছে নগর ভবনে, আপনারা কিন্তু যমুনা, যেখানে ডিএমপি কমিশনার প্রজ্ঞাপন জারি করে সকল সমাবেশ নিষিদ্ধ করেছিল, সেই জায়গায় আপনারা সেই নিষেধাজ্ঞা ভায়োলেট করে যমুনার সামনে রাতভর আন্দোলন করেছেন না? এবং ওই ছবি দেখবার পরে আমরা কি করে বিশ্বাস করি আপনারা এই সরকারের আশীর্বাদ পুষ্ট না? আমরা এটা বিশ্বাস করব কি করে? আমাদেরকে পরিষ্কার মনে হয় যে আপনারা এই সরকারের পরিষ্কার ব্লেজিংস নিয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল, সেটিতে আপত্তি নাই, ব্লেজিংস থাকতেই পারে, রাজনীতি করতে গেলে ব্লেজিংস লাগবে। কিন্তু আপনারা এখন সেই সরকারকেই মবের মুখে ফেলে দিচ্ছেন। 3 জন উপদেষ্টাকে উৎখাত করবেন বা তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবেন। বাধ্য শব্দটি কিন্তু এক ধরনের মব। আপনি আইনি প্রক্রিয়ায় যান, তাদের লুফলস গুলো তুলে ধরেন জাতির সামনে যে আমরা যে উপদেষ্টাদেরকে বসিয়েছি বলছেন না, আপনারা পদ ছাড়তে বাধ্য করবেন। আপনাদের আমার কাছে মনে হচ্ছে আপনি আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের সময় শেষ। সাইদ খান এবং শওকত আলী, আমাদের সময় একদম শেষ, আমাদের নির্ধারিত সময় শেষ, আমরা অতিরিক্ত সময় আছি, আমরা একদম শেষ করে দিব। 10 সেকেন্ড বলি, সেটি হচ্ছে যে শওকত আলী ভাই, আপনারা বলছেন সংস্কার, আগে আপনাদের এনসিপির তো সংস্কার হওয়া দরকার, এনসিপির বেশ কিছু নেতাদের সংস্কার হওয়ার দরকার। সবার উদ্দেশ্যে বলছি, এনসিপিতে ভালো সংস্কার হওয়া দরকার, এই প্রসঙ্গে আমি একমত। আক্তারের মতো ভালো ছেলেও আছে, আক্তার আমার খুব কাছের ছোট ভাই, আই নো হিম ফ্রম 2018, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলন থেকে আমি তাকে চিনি। হ্যাঁ, আক্তারের মতো ভালো ছেলেরাও আছে, হান্নান মাসুদদের মতো অভিযোগ ওঠা ছেলেরাও আছে। সো দ্যাট আমি মনে করি রাষ্ট্র সংস্কার হওয়ার আগে ওই রাষ্ট্রের নাগরিকদেরকে সংস্কার হওয়া জরুরি। শরীরে যদি পচন ধরে ভালো জামা পরবেন কোথায়? আমি তো দেখছি আপনার এনসিপিতেই পচন ধরেছে, রাষ্ট্র সংস্কার করে করবেন। সাইদ খান, আপনাকে ধন্যবাদ, আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে। প্রশ্নগুলোর উত্তর শওকত আলী, আজকে সময় শেষ। শওকত আলী, নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে। আমি নিশ্চয়ই সাইদ খান আপনাকেও আবার ওই দিন আহ্বান জানাবো এবং আমাদের অনুষ্ঠানে আপনারা দুজন আবারও কথা বলবেন, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। শীঘ্রই আমি এই আয়োজন করার চেষ্টা করব। দুজনই ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। ধন্যবাদ দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।